উইন্ডো যেহেতু, তাহলে রাইট এজটা কি, রাইট এজটা তো লেফট এজের প্যারালাল, তাই না? এটা ভেক্টরের ডিরেকশনটা শুধু অপোজিটে, কিন্তু এটাও তো এটাকে সাথে যদি এটাকে ডট প্রোডাক্ট করি তাহলে এটাও কিন্তু আসলে জিরোই হবে, ঠিক আছে? তাহলে এখন এই ক্ষেত্রে এটা আসলে লেফট এজ এবং রাইট এজ দুইটার সাপেক্ষেই যদি যখন জিরো হইতেছে, ঠিক আছে, তখন এটাকে আমরা কোনো কোনো সিচুয়েশনে বাদ দিয়ে দিতে পারবো, টোটালি রিজেক্ট করে দিতে পারবো যে এটা কোনো লাইনের সাথে ইন্টারসেক্ট করে না। এটা কখন? ঠিক আছে, সেটা হচ্ছে কি যে আমরা যদি এই যে এখান থেকে P0 থেকে PE L তার উপস্থিত একটা বিন্দু, এটা ধরলাম যে EL, আর এটাকে ধরি যদি ER, ঠিক আছে, তাহলে এদের সাথে যদি আমরা কি বলে n কে ডট প্রোডাক্ট করি, ঠিক আছে, এবং তার সাইনটাকে দেখি, ঠিক আছে, এটা ER, ও লেখাই যায় না মাউসে, ঠিক আছে, তাহলে সেটা এখানে আমরা লিখছি যে ইফ nl ডট ই এবং nr ডট er, ঠিক আছে, এদের ডট প্রোডাক্টের গুণফল, অর্থাৎ এই দুইটার ডট প্রোডাক্ট, nl কে এটার সাথে ডট করলাম আর nr কে এটার সাথে ডট করে যদি, এবং দুইটা তখন একটা স্কেলার ভ্যালু হয়ে যায়, এই দুইটা স্কেলার ভ্যালুর গুণফল যদি নেগেটিভ হয় তাহলে আসলে আমরা এই লাইনটাকে টোটালি রিজেক্ট করতে পারি, ঠিক আছে। এটা নেগেটিভ হবে কেন? কারণ আমরা যদি এটার সাথে দেখি না যে এই অংশটা একটা হবে পজিটিভ, কারণ আমরা আর একটা হবে নেগেটিভ, ঠিক আছে, কিন্তু যদি আমরা, কারণ ওই যে n তো একটার মধ্যে মাইনাস আছে, ঠিক আছে, তাহলে এইটার জন্য এদিকে মাইনাস আসবে আর একটার জন্য আসবে প্লাস, ঠিক আছে, ফলে দুইটা নেগেটিভ হবে, ঠিক আছে। আবার যদি এটা ডান পাশে রাখি, এই লাইনটা এরকম ভার্টিক্যালি ডান পাশেও হয়, তাহলেও সেম কেস হবে। অনলি যদি লাইনটা ভিতরে থাকে, যে খাড়া কিন্তু ভিতরে, তখন এটার ক্ষেত্রে পজিটিভ আসবে, এটার ক্ষেত্রে আবার পজিটিভ আসবে, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে এটা গ্রেটার দেন হবে। তাহলে এইরকম যদি সিচুয়েশন পাই তাহলে আমরা উই ক্যান ডাইরেক্টলি রিজেক্ট, যে এটাকে আর কোনো এজের সাথে কম্পেয়ার করার দরকার নাই, ঠিক আছে। একই কথা প্রযোজ্য যদি হরাইজন্টালি হয়, আর কি, যে একটা লাইন হরাইজন্টালি আছে, আমি এই বটম এজ এবং টপ এজের সাথে যদি কম্পেয়ার করি, এবং হ্যাঁ, বটম এজের সাথে যদি n ডট ডি করলে 0 হয় তাহলে এটা টপের সাথেও হবে, এটা ফর শিওর। তাহলে কোনো একটার সাথে যদি 0 হয় তাহলে আমরা বাকি ওটার সাথে এই nl ডট el এর মতন করে তখন nb এবং কি বলে nt, টপ এবং বটমের সাথে তার করেসপন্ডিং এই এজ পয়েন্টটাকে নিয়ে যে ভেক্টর তৈরি হয়, সেই ভেক্টরের ডট প্রোডাক্ট করে গুণ করলে যদি সেটা নেগেটিভ হয় তাহলে সেটাকে রিজেক্ট করে দিতে পারি। বাস, এটাই হচ্ছে এখানকার আরেকটা ফাইন্ডিংস। এখন আশা করি আমি বুঝাইতে পারছি। ওই ইকুয়েশনস গুলোকে এখন শুধু অ্যাপ্লাই করা। ধরো যে পরীক্ষার জন্য এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো যে এরকম লটস অফ হয়তো এখানে লাইন আছে, আমি একটাকে শুধু সলভ করে দেখাইছি আর কি, ঠিক আছে। এখানে দেখানো হয়েছে কি যে উইন্ডোটা শুরু হয়েছে কত, এখান থেকে, তাহলে এটা উইন্ডোর এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 5, আর উইন্ডোটা শেষ হয়েছে এখানে, তাহলে এক্স এর মান হচ্ছে 11 আর ওয়াই এর মান হচ্ছে কত, 8, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে। এখন কোন একটা লাইন ধরো যে আমরা ইউজিং কি বলে লিয়াংবার্স্কি মেথডে, আমরা যেহেতু উইন্ডোটা এখানে আপরাইট, তাহলে আমরা লিয়াংবার্স্কি সহজে অ্যাপ্লাই করে ফেলতে পারি। লিয়াংবার্স্কি মেথডে কোন একটা লাইনকে আমরা ক্লিপ করব, সেই ক্লিপিং পয়েন্টটা দরকার, ঠিক আছে। তাহলে আমরা কল্পনা করে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের P0, তুমি যেটা খুশি ধরতে পারো, ঠিক আছে, এটা P0 ধরলাম, আর এই পয়েন্টটা আমাদের হচ্ছে P1, ঠিক আছে। তাহলে P0 যদি এটা হয় 310, এই বিন্দুটা, ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখছি আর কি যে এখানে, আর এখানে আমরা পি মিন মানে মিনিমাম ম্যাক্সিমাম পয়েন্টগুলো আগে লিখে নিছি আর কি। মিনিমাম বিন্দু হচ্ছে 6.5 আর ম্যাক্সিমাম হচ্ছে 11.8, আর P0 হচ্ছে 310 আর P1 হচ্ছে 12.3। তাহলে আমাদের প্রথমে দেখো যে ইকুয়েশনে যখন আমরা বলতেছিলাম যে পিছনে যাই, প্রত্যেকটা এজের জন্য তো এটা ক্যালকুলেট করা লাগবে, আলটিমেটলি এই টি এর মান ক্যালকুলেট করা লাগবে, আর এটা পটেনশিয়ালি এন্টারিং না লিভিং এটা ডিসাইড করা লাগবে এটার মাধ্যমে, ni ডট ডি এর মাধ্যমে, ঠিক আছে। তো এটা যদি ক্যালকুলেট করা লাগে তাহলে এখানে কি লাগতেছে, x1 মাইনাস x0 বাই x1 মাইনাস x0, আবার এখানেও x1 মাইনাস x0 আছে, তাহলে এটাকে আমি যদি সে সিম্পলি dx ধরে নেই, ঠিক আছে, আর এটাকে dy ধরে নেই, ঠিক আছে, তাহলে আমরা কাজ আরো সহজ হয়, ঠিক আছে। তাহলে আমি সেটা করছি আর কি, যে এখানে x1 মাইনাস x0 দ্যাট ইজ আমরা dx ক্যালকুলেট করলাম, সেটা দেখা যাচ্ছে কি যে 12 মাইনাস 3 দ্যাট ইজ 9, ঠিক আছে, আর y1 মাইনাস y0 দ্যাট ইজ dy, সেটাকে ধরে নিলাম হচ্ছে কি 3 মাইনাস 10 দ্যাট ইজ মাইনাস 7,
ওকে, এরপরে টি ক্যালকুলেট করতে গেলে তাহলে আমাদের কি লাগতেছে যে এক্স মিন মাইনাস এটা টি এল, ঠিক আছে, মানে লেফটের জন্য টি, ঠিক আছে। তাহলে লেফটের জন্য টি, তাহলে এটাকে কি লাগতেছে যে আমরা এক্স মিন মাইনাস এক্স জিরো বাই বাই ইকুয়েশন যেটা আর কি, যে এক্স মিন মাইনাস এক্স জিরো বাই ডিএক্স, ঠিক আছে। ডিএক্স কি আসলে যে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, তাহলে এক্স মিন মাইনাস এক্স জিরো, তাহলে এক্স মিন কত, এক্স মিন হচ্ছে সিক্স, সিক্স মাইনাস থ্রি, তাহলে এটা হচ্ছে থ্রি, আর ডিএক্স হচ্ছে নাইন, তাহলে থ্রি বাই নাইন, ঠিক আছে। এখন থ্রি বাই নাইন এটাকে ভাগ আমরা যদি পয়েন্টে কনভার্ট করে ফেলি তাহলে এটা ওয়ান বাই থ্রি বা 0.333 এরকম হয়, তাই তো। তাহলে এটা আমরা একটা টি এর মান পেয়ে গেলাম, ঠিক আছে। লেফট এজের সাপেক্ষে সে একটা ইন্টারসেকশন পয়েন্ট, যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটা হচ্ছে পজিটিভ 0.33, তার মানে এটা আসলে কিন্তু পটেনশিয়ালি একটা আমাদের ইয়া পয়েন্ট, ঠিক আছে। এটা যদি নেগেটিভ হইতো না এটাকে গণ্য করার দরকার ছিল না, অর্থাৎ এটা যদি পিছন দিক থেকে আগে ইন্টারসেক্ট করতো, ঠিক আছে। যেহেতু এটা পজিটিভ এটা আমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল হইতে পারে, ঠিক আছে। তাহলে এটা সাইনটা দরকার, ঠিক আছে। তাহলে সাইনটা কি, এবার আসলে সাইনটাকে ডিটেক্ট করতে গেলে আমাদের এন ডট ডি ক্যালকুলেট করা লাগবে লেফট এজের সাপেক্ষে। তাহলে লেফট এজের সাপেক্ষে এন ডট ডি হচ্ছে মাইনাস ডিএক্স। এখানে দেখো এন ডট ডি এর ইকুয়েশন যেটা আমরা পিছনে লিখছিলাম যে এন ডট ডি অ্যাকচুয়ালি কিন্তু এটা যদি ডিএক্স ধরি তাহলে আসলে মাইনাস ডিএক্স হচ্ছে কিন্তু লেফট এজের এন ডট ডি, আর রাইট এজের এন ডট ডি হচ্ছে সিম্পলি ডিএক্স। তাহলে এটাকে টপ, এটা কোনটা, বটম এজের ইয়া হচ্ছে মাইনাস ডিওয়াই আর টপ এজেরটা হচ্ছে জাস্ট সিম্পলি ডিওয়াই। তাহলে সেটা থেকে লেখা হয়েছে তাহলে এন ডট ডি হচ্ছে মাইনাস ডিএক্স ফর লেফট এজ, তাহলে যেহেতু এটা 9 আমাদের ডিএক্স এর মান, তাহলে এটা হচ্ছে -9, আর যেহেতু এটা -9 তার মানে নেগেটিভ, তাহলে নেগেটিভ হলে আমরা এটাকে বলতে পারি কি যে এই যে পয়েন্টটা পাওয়া গেছে এটা একটা পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। তাহলে সিমিলারলি আমরা যদি রাইট এজের সাপেক্ষে এবার ক্যালকুলেট করি, ইকুয়েশনটা তো সিম্পল, x max - x0, তাহলে x max কত ছিল, x max ছিল 11, 11 - x0 হচ্ছে সেই 3, ঠিক আছে। তাহলে এখানে আসতেছে 8, 8/9, ঠিক আছে। তাহলে 8/9 এটাকে পাইলাম হচ্ছে, আমরা যদি ফ্র্যাকশনে নিয়ে আসি এটা 0.88 সে সামথিং। এখন আসলে যে এই পয়েন্টটা কি এন্টারিং না লিভিং, ঠিক আছে। তাহলে এখানে তো এটার জন্য ডিএক্স কত, সরি এন ডট ডি কত, এন ডট ডি হচ্ছে পজিটিভ ডিএক্স, পজিটিভ ডিএক্স মানে হচ্ছে 9, তাহলে 9 জাস্ট সিম্পলি 9 তো পজিটিভ, তাহলে এই মানটা আসলে কি একটা পটেনশিয়ালি লিভিং মান, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা যদি বটম এজের সাপেক্ষে এবং টপ এজের সাপেক্ষে ক্যালকুলেট করি দেখা যাবে যে আমরা বটম এজের সাপেক্ষে একটা পয়েন্ট পাবো সেটা হবে অ্যাকচুয়ালি পটেনশিয়ালি লিভিং, ঠিক আছে। আর টপ এজের সাপেক্ষে একটা মান পাবো সেটা হবে কি পটেনশিয়ালি এন্টারিং, ঠিক আছে। তার মানে কি যে এই যে দেখো এটা কিন্তু ধরো যে টপ এজ, ঠিক আছে, আর এটা হচ্ছে বটম এজের এক্সটেনশন থাক, আর এটা হচ্ছে রাইট এজের এক্সটেনশন, ঠিক আছে। মানে আমি একটু এদিকে এক্সটেন্ড করি আর কি, এটাকে ধরো এটা রাইট এজটা, এটা হচ্ছে টপ এজটা, ঠিক আছে। তাহলে এই লাইনটা দেখো যে সে যখন এদিক থেকে আসা শুরু করে প্রথমে কিন্তু টপ এজটাকে কাট করে, ঠিক আছে, এবং তখন আমরা বলতে পারি যে সেটা একটা পটেনশিয়ালি এন্টারিং কি বলে পয়েন্ট পাইতেছি, যে টপ এজের সাপেক্ষে এই জন্য কিন্তু পটেনশিয়ালি এন্টারিং মান পাওয়া গেছে, ঠিক আছে, তাই না। এবং সেই মানটা দেখো 0.286 আর এটা 0.333, অফকোর্স এটা এটার আগে কাট করে, তাহলে এটা অবশ্যই টি এর মানের থেকে কম হবে। তারপরে সে পটেনশিয়ালি আরেকটা বিন্দু পাওয়া গেছে এন্টারিং, সেই বিন্দুটা এটা যেটা লেফট এজের সাপেক্ষে, ঠিক আছে। এরপরে দেখা গেছে যে বটম এজের সাপেক্ষে একটা পটেনশিয়ালি কি বলে লিভিং মান পাওয়া গেছে, এটা হচ্ছে বটম এজ এখানে, আরটা হচ্ছে কি রাইট এজের সাপেক্ষে একটা পটেনশিয়ালি লিভিং মান পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এই মানগুলো থেকে আমরা কোনটাকে রাখবো, এখানে যদি আমরা ছবিতে দেখি ভিজুয়ালি, অ্যালগরিদম তো আর ভিজুয়ালি দেখতে পাচ্ছে না, কিন্তু অ্যাজ এ হিউম্যান আমরা যদি ভিজুয়ালি দেখি তো আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা তো আসলে রাইট এজের সাপেক্ষে করে, কিন্তু রাইট এজের এক্সটেনশনকে করে, সরি টপ এজের এক্সটেনশনকে সে মূলত কাট করে, তাহলে এটাকে বাদ দিয়ে দিব, মূলত লেফট এজকে যেটা এন্টারিং সেটা নিব। কিন্তু অ্যালগরিদমিক সেন্সে আমরা এটাকে কি করছি যে ওকে টি এর মান যেটা সর্বোচ্চ ভ্যালু সেটাকে নিছি এন্টারিং এর মধ্যে যেটা সর্বোচ্চ, ঠিক আছে। আর লিভিং এর মধ্যে যেটা এখানে দেখা যাচ্ছে যে বটম এজটাকে আগে করে আর তারপরে গিয়ে তার এক্সটেনশনকে করে, ঠিক আছে, কারণ আমরা এদিক থেকে উই আর মুভিং ফ্রম দিস ডিরেকশন, এটা আমাদের P0, এটা হচ্ছে P1, ফলে আমরা এই মানটাকে নিব। তাহলে এটাকে আমরা অ্যালগরিদমিক সেন্সে নিবার জন্য বলছি কি যে ম্যাক্সিমাম অফ 0, অল পটেনশিয়ালি এন্টারিং ভ্যালুজ,
যে তার মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম, তাহলে সেটা দেখা যাচ্ছে যে পটেনশিয়াল এন্টারিং একটা পাওয়া গেছে 0.286, একটা পাওয়া গেছে 0.333। সো এটা আলটিমেটলি 0.33 আমাদের সার্ভাইভ করছে। আর পটেনশিয়ালি লিভিং মানগুলোর মধ্যে 0.889 আর একটা হচ্ছে 0.714, তাহলে সেটার মধ্যে থেকে তাহলে 0.714 আমাদের দা মিনিমাম 1 এবং অল দা পটেনশিয়ালি লিভিং ভ্যালুস। তাহলে এটা যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের এবার ইন্টারসেকশন পয়েন্টটা, তাহলে এটা এক্স্যাক্টলি ইন্টারসেকশন পয়েন্টটা এবং ইন্টারসেকশন পয়েন্টের xy এর মানটা দরকার, ঠিক আছে। তাহলে xy এর মানটা কিন্তু আমরা কি বলে যে ইকুয়েশন, লাইনের ইকুয়েশন ছিল, সেই লাইনের ইকুয়েশনটা কি ছিল যে পি অফ টি, আমার এখানে মাউসে তো লেখা খুব কষ্ট, পি অফ টি সমান কি ছিল যে p0 প্লাস p1 মাইনাস p0 ইনটু টি। টি এর মান এখন পেয়ে গেছি, আর p1 আর p0 সবই জানি, ঠিক আছে। p অফ টি এটা কিন্তু টি, কে মনে করিও না আবার, ঠিক আছে, এটা টি, ঠিক আছে। এই ইকুয়েশন আমরা পিছনে দেখাইছি কোথায়, সেই শুরুতে যেটা লাইনের ইকুয়েশন লিখছিলাম, এই যে ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এটার যদি x কম্পোনেন্ট এখন দরকার হয়, x কম্পোনেন্ট আসলে কি, আমার যদি x লাগে, x আসলে সমান কি যে x0 প্লাস dx ইনটু টি, আর y কম্পোনেন্ট হবে y একইভাবে y0 প্লাস p1 মাইনাস p0 এর যদি বা x1 মাইনাস x0 এর যদি dx ধরি আর কি, হ্যাঁ, তাহলে dyt, ঠিক আছে। তাহলে সেইভাবে আমরা সেই দুইটা পয়েন্ট, এখন টি যেহেতু দুইটা মান পেয়ে গেছি, তাহলে সেই দুইটা টি এর সাপেক্ষে আমরা দুইটা xy ভ্যালু পেয়ে যাব। এখানে সেই দুইটা xy ভ্যালু দেখানো হচ্ছে, একটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট x1 সে y1, ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে x2 y2, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এই x1 এর মানটা কিন্তু একটু স্লাইটলি এরোনিয়াস আসছে, ঠিক আছে। এটা এরোনিয়াস কি 5.99 সামথিং আসছে, কিন্তু এটা x1 এটাকে আসলে দরকারই নাই ক্যালকুলেট করার, আমরা চাইলে করতে পারি, কিন্তু এটা করে দেখানো হইলো আর কি। কিন্তু আসলে x1 এর মানটা কত হবে, যে দুইটা ইয়ার উপরে লাইন এই লেফট এজের সাথে ইন্টারসেক্ট করে, তাহলে x1 এর মান তো অবশ্যই x মিনিমাম, তার মানে এটা আসলে 6 হবে, ঠিক আছে। আর y1 এর মানটা আমরা জাস্ট ক্যালকুলেট করে নিব, ঠিক আছে, ওই ইয়া থেকে। আবার এটা যেহেতু বটম এজকে ক্যালকুলেট ইয়া করছে, কি বলে আমাদের যে টি এর মান ইন্টারসেক্ট করছে বটম এজকে, তাহলে আমরা y এর মান, ঠিক আছে, বটম ইয়ার y এর মানটা থেকে নিয়ে নিতে পারি, সেটা ছিল 5, দ্যাট ইজ y মিন, ঠিক আছে, সেটা ডাইরেক্টলি নিয়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে সেই এরর যে তৈরি হইতেছে, কারণ এটা রাউন্ডিং এরর আর কি, ঠিক আছে, সেটা তৈরি হয়েছে, সেটা তৈরি হবে না। আর সেক্ষেত্রে x এর মানটা শুধু আমরা ক্যালকুলেট করে নেব, ঠিক আছে। দুইটার থেকে নিয়ে দুইটা থেকে একটা ক্যালকুলেট করব, আর আরেকটা আসলে ডাইরেক্টলি তার এজের মানটা নিয়ে নিব, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে এটাকে বলা যায় 6 আর এটা হচ্ছে 7.67, তার মানে এটা দেখাও যে ভিজুয়ালিও ঠিক আছে, যে এটা 7, যদি এই লাইনটা 7 ধরি, তাহলে এটা কিন্তু এখানে কাট করতেছে কি যে রাফলি উপরের দিকে 7.67 রাফলি এরকম, ঠিক আছে। আর এটা আসছে 9.4, দেখো এই লাইনটা কিন্তু 9, তাহলে 9 এর একটু পরে গিয়ে কাট করছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে 9.4। তাহলে এইভাবে পরীক্ষার জন্য যদি বলি, আমি তো এই তোমাদের প্রথম মনে হয় এটারে এত ডিটেইলে কইরা দিলাম আর কি, ঠিক আছে। আমরা ছাত্রদের পরীক্ষা দিলে ওরা মাথা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এটা করে দিলাম। এবং এটার জন্য তোমরা এরকম খাতা যখন প্র্যাকটিস করবা নিজেরা, ধরো যে একাধিক লাইন থাকলে এরকম তুমি টেবিল বানায় ফেলতে পারো, কলাম এটাকে দেখো আমি নোটেশন দিছি যে এটা 1 নাম্বার লাইন, লাইন 1, এরপরে তুমি হয়তো লাইন 2 লেখা লাইন 2 এর জন্য একইভাবে ক্যালকুলেট করলা, ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে দ্রুত অঙ্ক করা যায় পরীক্ষায়। মনে করে যে কিভাবে হয়ে গেল, এত বড় প্রশ্ন দিয়ে বসছে, তুমি যদি আগে থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে, এবং সেই এফিশিয়েন্টলি কিভাবে এটাকে আনসার করা যায়, যে 3-4টা লাইন যদি থাকে তাহলে কিভাবে ডিসিশন নেওয়া যায়, সেই জিনিসগুলো কি বলে প্র্যাকটিস করলে পারা যায় আর কি, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের লিয়াংবার্সকে। এবং এখন যদি আসে যে আমরা কোহেন সাদারল্যান্ড এবং লিয়াংবার্সকের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা তাহলে কোথায় হলো, বেসিক্যালি পার্থক্য হচ্ছে যে কোহেন সাদারল্যান্ডে একটা লাইনকে আমাদেরকে কি করা লাগতো, অনেক সময় ভেঙে ভেঙে ক্লিপ করা লাগতো, রিপিটেড ক্লিপিং ছিল, ঠিক আছে। বাট হ্যাঁ, কোহেন সাদারল্যান্ডে আমাদের ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স বা ট্রিভিয়াল রিজেকশন পসিবল, যে কোনটা আমরা ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করে নিব অথবা ডাইরেক্টলি রিজেক্ট করে দেব, এটা সম্ভব ছিল, ঠিক আছে।
বাট কিন্তু এটা অনেক লাইন যদি থাকে তাহলে এটাও খুব বেশি কাজে দেয় না। তাহলে লিয়াংবার্সকে যেটা হচ্ছে যে কম্পিটিশন অফ টি ইন্টারসেকশন, নরমালি এই যে টি ক্যালকুলেট করা লিয়াংবার্সকের ক্ষেত্রে এটা খুব সিম্পল, যে ডিএক্স ডিওয়াই এগুলো সিম্পল দিয়ে আমরা টি 4টা টি পেয়ে যেতে পারি, ঠিক আছে, এবং 4টা টি এর জন্য তারপরে কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম সেটা আমরা নিয়ে নিতে পারি, এবং একবারে আমরা পুরো লাইনটা কতটুক থাকবে অথবা কতটুক থাকবে না সেইটা পেয়ে যেতে পারি, ঠিক আছে। The computation of t is cheap এবং আমরা ক্লিপ কোঅর্ডিনেটস, computation of clip points is done once, যে একবারই আমরা ক্লিপিং পয়েন্টস দুইটা, যে এই যে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা একবারেই ডিসাইড করে ফেলতে পারি, ঠিক আছে। অ্যালগরিদম ডাজন্ট কনসিডার ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স রিজেক্টেন্স। হ্যাঁ, আমি এটা ডাইরেক্টলি এখানে বলতেছে ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স রিজেক্টেন্স আমরা করি নাই, কিন্তু আমি কিন্তু এক জায়গায় একটু ক্লু দিছি যে কিছু ক্ষেত্রে আমরা রিজেক্ট করতে পারি, সেটা যদি তুমি অ্যালগরিদমে ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে। অর্থাৎ এই যে এখানে আমরা লিয়াংবার্সকে সরি সাইরাস বেকের এখানে যেটা বলছি যে এখানে আমরা যদি কি বলে হ্যাঁ n ডট ডি এর মান যদি 0 পেয়ে যাই, ঠিক আছে, এই যে এই লুপের পরে এলস দিয়া আমি যদি 0 পেয়ে যাই তাহলে আরেকটু কিছু কাজ করতে পারি আমরা, ঠিক আছে। সে আরেকটু কিছু কাজটা হচ্ছে কি যে বাকি কোন কোন এজের জন্য সে এটাকে আর করবেই না, ঠিক আছে। এখানে সাইরাস বেক কিন্তু এটাকে জাস্ট স্কিপ করে গেছে, সে এটা বাম পাশেরটার জন্য স্কিপ করে গেছে, তখন সে পরে কিন্তু ডান পাশ টপ বটম সবগুলোর জন্যই আবার চেক করবে, বাম পাশেরটার সাথে সে প্যারালাল হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা চাইলে এখানে এলস কেস দিয়ে, ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনের সময়, ঠিক আছে, যে এলস কেসে আমরা কি করলাম যে ওই স্পেশাল কন্ডিশনটা চেক করলাম যে বাম পাশেরটার সাথে যেহেতু সে প্যারালাল হয়েছে তাহলে এটা ডান পাশের সাথেও প্যারালাল, যদি এটা হয়ে থাকে তাহলে আমরা চেক করব যে n ডট ই এবং nr ডট er এবং nl ডট el দুইটাই গুণফল নেগেটিভ কিনা। যদি নেগেটিভ হয় তাহলে এটার সাথেও তার আর ক্লিপিং করার চেক করার দরকার নাই, এটার সাথেও দরকার নাই, ঠিক আছে, আর এটার সাথে দরকার নাই, ঠিক আছে। তাহলে তিনটাকে আমরা স্কিপ করতে পারি এবং এখানে কাইন্ড অফ আমরা রিজেকশন দিতে পারি প্রথমেই, ঠিক আছে। সেটা এখানে আমরা ইমপ্লিমেন্টেশনে চাইলে করতে পারি, কিন্তু ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স এর ডাইরেক্ট জায়গা নাই এই অ্যালগরিদমে। অ্যালগরিদম বেসড হোয়েন মেনি লাইনস মাস্ট বি ক্লিপ, যখন একটা প্রোগ্রামে কি বলে গ্রাফিক সিস্টেমে লটস অফ লাইনস থাকে সেক্ষেত্রে এই অ্যালগরিদমটা ভালো কাজ করে, ঠিক আছে। সো দিস আর দ্য কম্পারিজন। এবার আসো এই দুইটা অ্যালগরিদমকেই আমরা যে লিয়াংবার্সকি পড়ছি বা কোহেন-সাদারল্যান্ড পড়ছি, এটা কিন্তু আমরা এখানে দেখাইতেছি কি যে 2D তে, অর্থাৎ আমাদের উইন্ডোটা ছিল রেক্ট্যাঙ্গুলার, ঠিক আছে, কিন্তু আমাদের যদি এরকম হয় যে না আমাদের একটা ভলিউম থাকে এবং লাইনগুলো 3D হয়, ঠিক আছে, ধরো যেটা আমার এবং একটা লাইন এদিক থেকে পাস করে এর দিক দিয়ে গেছে, ঠিক আছে, এটার ভিতরে ধরো যে এদিক থেকে এটা এখানে ইন্টারসেক্ট করছে, এদিকে এখানে এই প্লেনে ইন্টারসেক্ট করছে, তাহলে 3D তে এটাকে করা যায় কিনা, ঠিক আছে। দুইটা এক্সটেন্ড অ্যালগরিদমকেই 3D তে একদম সিমিলার অ্যানালজিতে এক্সটেন্ড করা যায়, লিয়াংবার্সকি বলো কোহেন-সাদারল্যান্ড বলো, ঠিক আছে। আমি শুধু তোমাদেরকে একটু ক্লু দিছি যে লিয়াংবার্সকিতে যদি আমরা যাই, ঠিক আছে, আমি একটু পিছনে যদি যাই, ঠিক আছে, এখানে তখন আরো দুইটা, এবং এটা তখন এজ না হয়ে আমরা তখন এক একটাকে বলবো ক্লিপিং প্লেন, তখন এটাকে এজ আর নাই লাইন নাই, এক একটা তখন আমাদের এগুলো যেটা আঁকছি আর কি কোথায় এটা যে এটা এক একটা তল, তাই তখন সে এই লাইনটা আমাদের এক একটা তলকে ইন্টারসেক্ট করে, ঠিক আছে। তাহলে তলের এখন যদি বলি যে এই যে রাইট তলের লম্ব ভেক্টর কত, রাইট তলের লম্ব ভেক্টর 1 0 0, শুধু z অ্যাক্সিস এর মান 0 হয়েছে, ঠিক আছে। লেফট তলের কত -1 0 0, তাহলে একই ভাবে এখানে জাস্ট তল দুইটা বাড়ছে। লিয়াংবার্সকিটা যদি আগে বলি যে এখানে তল দুইটা বাড়ছে, একটা হচ্ছে যে হয়তো নিয়ার ফ্রেম নিয়ার প্লেন, ঠিক আছে, আরটা হবে ফার প্লেন, এবং তার জন্য লম্ব ভেক্টরগুলো কি হবে জাস্ট সিম্পলি এটার জন্য -1 0 0 হবে, ঠিক আছে, এটার জন্য 1 0 0 হবে এন্ড সো অন। এটার জন্য কি হবে x এর মান নিয়ার এটার ক্ষেত্রে হবে কি z অ্যাক্সিস যেভাবে কল্পনা করছো তার সাপেক্ষে এটা হবে 0 0 1 কমা এটা ভুল হয়ে গেল, এটা হবে 0 সে নিয়ার একটা 0 0 1 আর ফার একটা তাহলে উল্টাটা হবে 0 0 -1, ঠিক আছে। যেভাবে তুমি কোঅর্ডিনেট কল্পনা করছো এটা কিন্তু তাও আবার বলছি, আর বাকি ইকুয়েশন সিমিলার ওয়েতেই আসবে কিন্তু, কারণ এটাকে যদি 1 0 0 হয়, ঠিক আছে, কিন্তু এটা যদি x মিনিমাম যেহেতু এটা ফ্রন্ট তল সরি লেফট তল, এটা x এর মান তো x মিনিমাম y z এখন যাই হোক,
ঠিক আছে, এটার সাথে যখন মাল্টিপ্লাই করে, ঠিক আছে, এই এটুকুই থেকে যাবে, ঠিক আছে, কারণ জেড কম্পোনেন্টের ইয়াগুলো ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। সো ইকুয়েশনস এক্স্যাক্টলি সিমিলার রেখে আমরা তল দুইটা বাড়ায় দিতে পারি, ঠিক আছে। তাহলে তখন একইভাবে জাস্ট তিনটা পটেনশিয়ালি এন্টারিং লিভিং হইতে পারে, ঠিক আছে। তাহলে তিনটা থেকে তখন ডিসিশন নিব, এখন যেরকম দুইটা থেকে নিচ্ছি তখন তিনটা থেকে নিব, বাস। এইভাবে উই ক্যান এক্সটেন্ড দিস আইডিয়া টু 3D লিয়াংবার্সকি ইস্যুটা। এখন আমরা একদম পিছনে যাব, সেটা হচ্ছে আমাদের এই যে ইয়াতে যেটা কোহেন সাদারল্যান্ডকে কিভাবে এক্সটেন্ড করতে পারি। কোহেন সাদারল্যান্ডে কি ছিল যে আমাদের একটা উইন্ডোটাকে আমরা 9 ভাগে ভাগ করছিলাম, এই কি বলে আমাদের স্পেসটাকে 9 ভাগে ভাগ করছিলাম এই উইন্ডোর সাপেক্ষে, এবং প্রত্যেকটাকে 4 ডিজিটের বিট কোড দিছিলাম, ঠিক আছে, বা রিজন কোড দিছিলাম। কিন্তু যদি আমরা এখন এটাকে 3D কল্পনা করি, ঠিক আছে, উইন্ডোটা আর নাই, এখন একটা ভিউ ভলিউম, তাহলে এই প্রত্যেকটা প্লেনের সাপেক্ষে আমরা রিজনগুলোকে আলাদা করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে মূলত রিজন হবে তখন আমরা যদি এটাকে 3Dটাকে আলাদা করে দেখাই, যে আসলে তিনটা সিচুয়েশন হবে, যে একটা ফ্রন্টের সাপেক্ষে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্টের সাপেক্ষে স্পেসটাকে যদি ভাগ করি, ঠিক আছে, একই রকম ব্যাকের সাপেক্ষেও স্পেসটাকে ভাগ করতে পারবো, আর এটা হচ্ছে লেফট এবং রাইটের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এই টোটাল স্পেসটা অ্যাকচুয়ালি এখানে কয়টা রিজিয়নে ভাগ হবে, আমরা যদি কিউবের এজগুলোর সাপেক্ষে এই টোটাল 3D স্পেসটাকে ভাগ করি, তাহলে অ্যাকচুয়ালি এটাকে এখানে 27টা রিজিয়নে ভাগ হবে। এটা বড় হয়ে যায় কিন্তু এটাকে করা যায় আর কি, ঠিক আছে। যে তখন আমাদের রিজন কোড কি লাগবে, রিজন কোড লাগবে হচ্ছে 6 ডিজিটের, ঠিক আছে। রিজন কোড যে একটা লেফট রাইট টপ বটম কি বলে বিলো অ্যাবাভ, আরটা হচ্ছে সে আমরা দিলাম টপ প্লেন, এবং তখন এগুলো প্রত্যেকটা প্লেন এবং বটম প্লেন। মাউস যেন কাজ করে না কেন, ঠিক আছে। তাহলে আমরা তখনও সেই একইভাবে রিজন কোড দেখে ডিসিশন নিতে পারি, ঠিক আছে, যে এটা কি আমরা ট্রিভিয়ালি অ্যাকসেপ্ট করব। দেখা গেল যে সে এটা তখন এই ইয়ার ভিতরে যারা আছে, এই 3D কিউবের ভিতরে যারা আছে, শুধু সেটার রিজন কোডই হবে কি 0 0 0 0 0, 6টা 0। তাহলে যাদের রিজন কোড 6টা 0 তাদেরকে আমরা ট্রিভিয়ালি অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। যাদের রিজন কোডের মধ্যে দেখা গেল যে কি বলে কোন একটা বিট ইয়াতে কমন পজিশনে 1 আছে, তার মানে এন্ড করলে নন জিরো চলে আসবে, তাহলে তাদেরকে আমরা রিজেক্ট করে দিব, ট্রিভিয়াল রিজেকশন। তার মানে এক্স্যাক্টলি সেম লজিকেই আমরা যাব, কিন্তু 27টা রিজন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই ফ্রন্ট তলের সাপেক্ষে সামনে 3টা, পিছনের তলের সাপেক্ষে মাঝে 3টা, ঠিক আছে, আর পিছন তলের পিছনে 3টা বলতেছি, প্রত্যেকটা জায়গায় 9টা আর কি। তাহলে ফ্রন্ট তলের সামনে 9টা রিজন, ফ্রন্ট তল এবং পিছন তলের মাঝে 9টা রিজন, আর পিছন তলের পিছনে আরো 9টা রিজন, এইভাবে আমাদের 27টা রিজন তৈরি হবে। সো দ্যাটস দ্য আইডিয়া। আমি আর এটাকে বিশেষ ডিটেইলে বললাম না, পরীক্ষার জন্য তোমরা একটু চিন্তা করবা এটাকে কিভাবে গুছায় লেখা যায়, ঠিক আছে। So that's the end of line clipping. Now we will study the polygon clipping. ঠিক আছে, আমরা পয়েন্ট ক্লিপিং দিয়ে শুরু করছিলাম, পয়েন্ট ক্লিপিং রে বলছে দিয়ে থেকে আমরা লাইন ক্লিপিং এ আসছিলাম, যে লাইন ক্লিপিং এর মধ্যে ডাইরেক্টলি আমরা পয়েন্ট ক্লিপিং অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারি না। পলিগন বা এরিয়া ক্লিপিং, সেখানে আমরা লাইন ক্লিপিং আসলে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারি না, ঠিক আছে। যে পলিগন যদিও লাইন দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হয়, ঠিক আছে। ধরো যে এরকম একটা কি বলে রেক্টেঙ্গুলার উইন্ডো আছে, আর এটা আমাদের স্টারের মতন এরকম, বা এরকম একটা ইরেগুলার শেপ, অথবা যে কোনো ইরেগুলার শেপ আমাদের কিন্তু একটা পলিগন আকারে থাকতে পারে। আর সেক্ষেত্রে আমাদের আউটপুট দিতে হবে কি এরকম, যেটা ভিতরে দেখা যাচ্ছে, বাকিগুলোকে রিজেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এই ইয়াটাতে আমরা কি সিমিলারলি লাইন অ্যালগরিদমকে অ্যাপ্লাই করে দিতে পারি কিনা? এক্স্যাক্টলি আসলে পারি না, কারণ এখানে যে ক্লিপিং ইজ মোর কমপ্লেক্স দ্যান দ্য ক্লিপিং দ্য ইন্ডিভিজুয়াল লাইনস। কারণ ইনপুট একটা পলিগন, আমাদের আউটপুটকেও দিতে হবে হয় পলিগন অথবা নাথিং। যে এই যে সে আমরা যেটা উইন্ডো একটা ট্রায়াঙ্গেল, তো এটা ছিল কিন্তু অরিজিনাল অবজেক্টটা ছিল একটা ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলকে যখন ডিফাইন করছিল যিনি ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে, সেটা নিশ্চয়ই 3টা পয়েন্ট দিয়ে ডিফাইন করছে, স্মলেস্ট পলিগন ট্রায়াঙ্গেল 3টা পয়েন্ট দিয়ে। কিন্তু এটাকে দেখো ক্লিক করার পরে আমাদের আউটপুটটা কিরকম আসছে, সেখানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তার মানে 4টা পয়েন্ট আউটপুট দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমরা যে এখান থেকে ডিসিশন নিলাম, ঠিক আছে, মানে এত ট্রিভিয়ালি নিতে পারা যায় না, ঠিক আছে।
যে এটা নিলাম আর এটা তো রইলো, তাহলে তিনটা না হলো, আর এই কর্নারটা যে আসবে এটা কিভাবে ডিসাইড করব? ঠিক আছে, যে এই পয়েন্টটার জন্য এদিকে এটা কর্নারের বাইরে হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকবে, তাহলে লাইন ক্লিপিং করে, সহজ কথা যে লাইন ক্লিপিং এর মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি পলিগন ক্লিপিং করতে পারি না। তাহলে বুদ্ধি কি? ঠিক আছে, হ্যাঁ, এই যে এখানে দেখানো হচ্ছে যে আনওয়ান্টেড লাইন সেগমেন্টস তৈরি হয়ে যাবে, এটা আরেকটা एग्जांपल আর কি, যেটাকে যদি আমরা লাইন ক্লিপিং আকারে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, জাস্ট সিম্পলি লাইনগুলো পাবো। ঠিক আছে, তাহলে তাদের থেকে তো আমরা এটারে ইয়াতে যাইতে পারবো না। তাহলে পলিগন হচ্ছে যে যেহেতু পলিগন ক্লিপিং আমাদের দরকার, ঠিক আছে, এখানে কিছু ইয়ে আছে, এগুলো আমি আর বলছি না, ট্রিভিয়াল एग्जांपल्स আছে। পলিগন ক্লিপিং এর আইডিয়া আমরা ডিটেইলে যদি দেখতে চাই, তার আগে আমাদের একটা আইডিয়া বোঝা দরকার আছে, সেটা হচ্ছে কি কনভেক্স পলিগন, আর এটাকে বলছি আমরা কি কনকেভ পলিগন। তাহলে কনভেক্স পলিগন কি, যে তার ভিতর স্থিত যে কোনো দুইটা যদি বিন্দু নেই এবং সেই দুইটা বিন্দুকে যদি কানেক্ট করি, যে লাইনটা পাওয়া যাবে এই লাইনটা যদি এন্টায়ারলি ওই পলিগনের ভিতরে থাকে তাহলে সেই পলিগনটাকে বলা হয় কনভেক্স পলিগন। ঠিক আছে, মানে এটা ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে বের করতে পারবো আর কি। ঠিক আছে, আর যদি এরকম কনকেভ হয় তার মানে কি, যে আমরা দুইটা বিন্দু নিলাম, সে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, দুইটাকে কানেক্ট করে একটা লাইন বানাইলাম, দেখা লাইনটার কিছু অংশ পলিগনের ভিতরে থাকে, কিছু অংশ পলিগনের বাইরে চলে যায়, তাহলে এটা অবশ্যই একটা কি কনকেভ পলিগন। তো আমরা পলিগন ক্লিপিং এর সময় আমাদের যেই কি বলে কনভেক্স পলিগন কনসেপ্টটা, উইন্ডোর ক্ষেত্রে আমরা কনভেক্স পলিগনটাকেই নিব। ঠিক আছে, উইন্ডো। ঠিক আছে, তাহলে এবার আসা আরেকটা আইডিয়া, যে ওরিয়েন্টেশন বা মুভমেন্ট অফ কি বলে ডিরেকশন। তাহলে আমরা পজিটিভ ওরিয়েন্টেশন বলতেছি কাউন্টার ক্লকওয়াইজ, যদি একটা পলিগনের কাউন্টার ক্লকওয়াইজ মুভ করি, কোন একটা পার্টিকুলার পয়েন্ট থেকে যাত্রা শুরু করে কাউন্টার ক্লকওয়াইজ যদি মুভ করি তাহলে সেটাকে বলছি পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ মুভ করি সেটাকে বলছি আমরা নেগেটিভ ওরিয়েন্টেশন। এটি লাগবে আর কি আমাদের, এই জন্য প্রাথমিক কনসেপ্টটা দিয়ে নিচ্ছি। এখন আসলে যে একটা পলিগন আমরা ডিফাইন করলাম, ঠিক আছে, তাহলে পলিগনের ধরো যে কোনো একটা কি এজ পয়েন্ট, সেই এজ পয়েন্টটা সরি এজ আর কি, এজ হচ্ছে pi-1 এবং pi, এই দুইটা বিন্দু দ্বারা ডিফাইন পলিগনটা। এটা এই বিন্দু, এটা হচ্ছে pi-1 বিন্দু, আর এটা হচ্ছে কি pi বিন্দু। তাহলে এই দুইটা বিন্দু দ্বারা ধরো যে একটা এজ ডিফাইন হলো, তাহলে এই এজের আমি যাকে ক্লিক করতে চাইতেছি সে কি এজের বামে আছে না ডানে আছে, এটা যদি আমরা ডিসাইড করতে পারি না তাহলে অ্যাকচুয়ালি আমরা তখন এটাকে ওভারঅল অবজেক্টটাকে ডিসাইড করতে পারবো যে আমরা ক্লিক করব কি করব না। ঠিক আছে, বামে অথবা ডানে আমরা কোনো একটা ওরিয়েন্টেশন যদি চুজ করে নিই সেটা সাপেক্ষে আর কি। ঠিক আছে, আমরা এটাকে এই লেফট হ্যান্ড সাইডেরটাকে ইউজ করব আর কি। লেফট হ্যান্ড সাইড অফ এনি ডাইরেক্টেড এজ, ধরো যে pi-1 pi, অথবা লাস্ট পয়েন্টটা যদি ধরি যে p-তম পয়েন্ট, এটা হচ্ছে n-তম বিন্দু, আর তাহলে এটা হচ্ছে p0 বিন্দু, তাহলে এই লাস্ট এজটার সাপেক্ষে। ঠিক আছে, সরি পিছনে চলে যাচ্ছি, যে এই pi-p1 ইনটু p ডট pi আর কি, মানে এই ভেক্টর অথবা এই ভেক্টর পয়েন্টস এর ইনসাইডে থাকবে। ঠিক আছে, যদি প্রত্যেকটা বিন্দু কি বলে লেফট হ্যান্ডে থাকে তার মানে ইনসাইডে আছে, লেফট সাইডে থাকা মানে ইনসাইডে আছে। লেট এ পয়েন্ট p(x,y) যে কোনো একটা আরবিটারি বিন্দু নিলাম, ইফ ইট ইজ টু দা লেফট অফ এভরি এজ, তার মানে আমি যদি কোনো একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এইটা দেখা যাচ্ছে যে এই এজের সাপেক্ষে লেফটে আছে, এই এজের সাপেক্ষে লেফটে আছে, এবং প্রত্যেকটা এজের সাপেক্ষেই লেফটে আছে, তাহলে আমরা বলতে পারি কি এই টোটাল বিন্দুটা টোটাল পলিগনের সাপেক্ষেই ইনসাইডে আছে। ঠিক আছে, তাহলে সেটা বলা হচ্ছে যে if it is to the left of every edge of the polygon it is inside of the polygon। ঠিক আছে, ওই যে একটু আগে যেটা বললাম যে একটা বিন্দু ইনসাইডে থাকবে না আউটসাইডে থাকবে কিভাবে ডিসাইড করব, সেই ক্লুগুলো দিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই ক্লুগুলো দেওয়ার পরে এখন আসলে আমরা একটা প্রপার অ্যালগরিদম পড়তে চাচ্ছি, যেটা হচ্ছে ওই সাদারল্যান্ড, কোহেন সাদারল্যান্ড যেরকম ছিল, সাদারল্যান্ডেরই আসলে আরেক ছাত্রর সাথে কাজ আর কি। সে একটা ক্লিপিং অ্যালগরিদম দেয় যেটা মূলত পলিগন ক্লিপিং এর জন্য প্রযোজ্য। ঠিক আছে, তাহলে সেই টেকনিক ফর ক্লিপিং এরিয়াস ডেভেলপড বাই সাদারল্যান্ড এন্ড হজম্যান। আইডিয়াটা কি, এখানে একটা ছোট করে চিত্র দেখানো হয়েছে, একই কেস আমরা বলবো যে আগের মতন, যে প্রত্যেকটা কি বলে ক্লিপিং এজের সাথে, সেটা অরিজিনাল এরিয়া ছিল, আমরা লেফটের সাপেক্ষে লেফট এজের সাপেক্ষে পুরো পলিগনটাকে ক্লিক করব। ঠিক আছে, তারপরে যে আউটপুটটা পাওয়া গেছে সেই আউটপুটটাকে আমরা আবার রাইট এজের সাপেক্ষে ক্লিক করব।
বা টপ এজের সাপেক্ষে, মানে সিকোয়েন্সিয়ালি একটার পর একটাকে যাব। এখন এই ক্লিপটা করব কিভাবে? তাহলে এখানে যে ধরে নিলাম যে এই যে ক্লিপিং যে ইনপুট পলিগন ছিল যেটাকে ক্লিপ করতে হবে, ঠিক আছে, তার যে পয়েন্টস গুলো ছিল সেটা হচ্ছে একটা ভার্টেক্স লিস্ট ছিল। তাহলে সেটা আমরা এটা একই জিনিস আছে এখানে দেখাবো আমি। হ্যাঁ, সাদারল্যান্ড হাজব্যান্ড অ্যালগরিদম যে P1 থেকে Pn be the vertex list of the polygon to be clipped, ঠিক আছে, দ্যাট ইজ সাবজেক্ট পলিগন। আমি একটু পিছনে যাচ্ছি পরে, এখানে ডিফাইন করে নেই। আর আমরা আরেকটা টার্ম নিচ্ছি ক্লিপিং পলিগন, এটা কিন্তু আমরা কি বলে জেনারেল কেস আকারে বলতেছি, ঠিক আছে। তার মানে ধরো যে এই পিছনের ছবিতে এখানে কি বলে এই রেক্টেঙ্গুলার উইন্ডোটা আছে একটা, এটাও তো একটা পলিগন, ঠিক আছে। আর এই যে স্টারটা আছে এটাও তো পলিগন দেখা যাচ্ছে। এখন কোনটা কার সাথে, কোনটাকে কি নাম দিছি? এটাকে বলতেছি সাবজেক্ট, যেটাকে ক্লিপ করতেছি, ঠিক আছে। আর যার সাপেক্ষে ক্লিপ করতেছি সেটা হচ্ছে ক্লিপিং পলিগন, ঠিক আছে। এটা এটা জেনারেলি বলতেছি কারণ এটা রেক্টেঙ্গুলার। কম্পিউটার গ্রাফিক্স আমরা বেশিরভাগ রেক্টেঙ্গুলার উইন্ডো নিয়ে কাজ করি, কিন্তু জেনারেলি এটা রেক্টেঙ্গুলার নাও হতে পারে। কিন্তু সেজন্যই কিন্তু একটু আগে যেগুলো যে কনভেক্স পলিগন আমরা কনসেপ্ট নিয়ে আসছি, যে আমাদের ক্লিপিং পলিগনটা যদি কনভেক্স হয় তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা। আপাতত কনকেভ না, ঠিক আছে, কনভেক্স আপাতত ধরে নিচ্ছি। তাহলে রেক্টেঙ্গুলার শেপ এটা কিন্তু একটা কনভেক্স পলিগন। তাহলে আমরা কনভেক্স পলিগন আমাদের আছে একটা, আর আছে কি সেটা হচ্ছে ক্লিপিং পলিগন, আর যাকে ক্লিপ করব সেটা হচ্ছে সাবজেক্ট পলিগন। তাহলে ধরে নিলাম সাবজেক্ট পলিগনের যেই যতগুলো বিন্দু আছে সেটা একটা ভার্টেক্স লিস্ট বা পয়েন্ট লিস্ট আর কি, সহজে যদি বলি পয়েন্ট লিস্ট আকারে দেওয়া আছে, যে এটা হচ্ছে P1 P2 P3 P4 এইভাবে সিকোয়েন্সিয়ালি পয়েন্ট লিস্ট আকারে দেওয়া আছে, ঠিক আছে। ভার্টেক্স বা যখন আমরা পলিগন ডিফাইন করি পয়েন্টস গুলোকে বলি ভার্টেক্স, আর পয়েন্টস গুলো কিন্তু আসলে সিকোয়েন্সিয়ালি থাকে, যে কোনটা থেকে কোনটা কানেক্ট হবে কানেকশনের সিকোয়েন্স অনুযায়ী। তাহলে এটা সেটা বলা হয়েছে যে P1 থেকে Pn ধরে নিলাম দ্য ভার্টেক্স লিস্ট অফ দ্য পলিগন টু বি ক্লিপড, ঠিক আছে। আর যেটা ক্লিপিং পলিগন, তাহলে ক্লিপিং পলিগনের তো নিশ্চয়ই কতগুলো এজ আছে, যেহেতু এটা একটা পলিগন। ধরো যে এটা এই রেক্টেঙ্গুলারের 4টা এজ আছে, তাহলে সেই কোনো একটা এজ ই যদি থাকে তাহলে প্রত্যেকটা এজের সাপেক্ষে এই ভার্টেক্স পলিগনটাকে ভার্টেক্স লিস্টটাকে আমরা চেক করব, ঠিক আছে। চেক করে আমরা আরেকটা ভার্টেক্স আউটপুট লিস্ট দিব, এটা আমাদের ভার্টেক্সের ইনপুট লিস্ট, ঠিক আছে, যে এটা সাবজেক্ট পলিগনটা। তারপরে আমরা একটা আউটপুট লিস্ট জেনারেট করব, এ লিস্ট কন্টেইনিং দ্য ভার্টিসেস দ্যাট টু বি ডিসপ্লেড আফটার ক্লিপিং, যে প্রত্যেকটা এজের সাপেক্ষে আমরা এই প্রত্যেকটা ভার্টেক্সকে চেক করব যে এটা আসলে ইনসাইডে না আউটসাইডে। আমরা তো বললাম যে প্রত্যেকটা এজের সাপেক্ষে আমরা P1 পয়েন্টটা নিলাম প্রথমে, আর এটা 4টা এজ আছে ABCD ফর এক্সাম্পল, তাহলে এ এর সাপেক্ষে দেখলাম যে এটা ইনসাইডে কিনা, বি এর সাপেক্ষে দেখলাম ইনসাইডে কিনা, এন্ড সো অন, CD সবার সাপেক্ষে দেখলাম যে সবার সাপেক্ষে যদি ইনসাইডে হয় তাহলে আমরা P1টাকে আউটপুট লিস্টে পাঠাই দিব, ঠিক আছে, কারণ এটা ইনসাইডে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বেসিক আইডিয়াটা। এবার আসলে সাদারল্যান্ড হাজব্যান্ডের আইডিয়াটাকে যদি আমরা আর একটু স্পেসিফিক্যালি দেখি, ধরো যে কোন একটা এইচ আছে, ঠিক আছে, এখানে 4টা কন্ডিশন হয়, আমি 4টা কন্ডিশনকে টেক্সট আকারে লিখছি, সেই 4টা কন্ডিশনকে আমি ভিজুয়ালি দেখাই। ধরো যে কোনো একটা এইজ আছে Pi-1 Pi, এটা কিন্তু এবার এইজ বলতেছি, ঠিক আছে। তাহলে ইফ বোথ, ও না এটা তো কি হচ্ছে যে হ্যাঁ এটা এইজ Pi-1, হ্যাঁ সরি ঠিক আছে, এটা কোনো একটা এইজ, এই এইজটা হচ্ছে কিসের এইজ? সাবজেক্ট পলিগনের এইজ, সাবজেক্টের এইজ, কারণ এটা হচ্ছে যেহেতু পলিগন এটা সাবজেক্ট পলিগনের এইজ। এখানে সেই ছবি একটু ভিজুয়ালটা দেখো, ঠিক আছে। এখানে ধরো যে আমাদের এটার আরো একটা ছবি থাকার কথা, হ্যাঁ এটা অ্যানিমেটেড ছবি। ধরো যে আমাদের এই হচ্ছে উইন্ডো, ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলারটা উইন্ডো, দ্যাট ইজ এটা হচ্ছে ক্লিপিং পলিগন, ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে একটা ওই যে পেন্টাগনটা, যেটা পেন্টাগনটা হচ্ছে আমার সাবজেক্ট পলিগন। তাহলে এটা ধরে নিলাম দুইটা বিন্দু পেন্টাগনের Pi-1 আর Pi, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে একটা এজ তৈরি হয়েছে, পাশাপাশি দুইটা বিন্দু, ঠিক আছে, I-1 এবং I, এটা কিন্তু জেনারেলি এর জন্য বলছি যে পাশাপাশি দুইটা বিন্দু, অথবা লাস্টের ক্ষেত্রে হতে পারে কি n আর 0, nতম বিন্দু আর 0 বিন্দু, ঠিক আছে। তাহলে এই দুইটা বিন্দু দিয়ে যে এইজটা তৈরি হয়েছে সাবজেক্ট পলিগনের এইজ, এই এইজটাকে আমরা চেক করব ক্লিপিং এজের সাথে, ক্লিপিং এজগুলোর সাথে, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম যে ক্লিপিং এজটা ধরে নিলাম আপাতত
রাইট এজটা সহজে আমরা কল্পনা করার জন্য আর কি, ঠিক আছে, একটা এজ আপাতত নিয়ে কাজ করি আর কি, ঠিক আছে। তাহলে ধরলাম যে এই ক্লিপিং এজটা হচ্ছে রাইট এজটার সাপেক্ষে আমরা চিন্তা করতেছি এখন। তাহলে বোথ পিআই এবং পিআই মাইনাস ওয়ান এবং পিআই আর লেফট, যদি কোনো একটা ক্লিপিং এজের সাপেক্ষে দুইটা বিন্দুই, ঠিক আছে, লেফটে থাকে, পাশাপাশি এইজের দুইটা বিন্দুই যদি কোনো একটা ক্লিপিং এজের সাপেক্ষে লেফটে থাকে, তাহলে আমরা বলতেছি যে আইতম বিন্দুটাকে আউটপুট লিস্টে দিব, ঠিক আছে। এইভাবে আমরা প্রসিড করব। তারপরে এটা একটা চেক করলাম, তারপরে এটার সাপেক্ষে এখানে এটাকে চেক করব, তাহলে সেটাও ডিসাইড করব যে তাহলে এই বিন্দুটা আউটপুট লিস্টে যাবে কিনা এটার সাপেক্ষে, ঠিক আছে, এই এজের সাপেক্ষে। তাহলে এইভাবে প্রত্যেকটা সাপেক্ষে আউটপুট লিস্টটা জেনারেট কিভাবে হবে সেটা বলতেছি, ঠিক আছে। তাহলে সেটা কিন্তু লিখলাম যে এটা তাহলে আউটপুটে যাবে, আমি কিন্তু অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, যে যদি বোথ পিআই মাইনাস ওয়ান এবং পিআই ইনসাইডে থাকে অথবা লেফটে থাকে অফ দ্যাট এজ, তাহলে এটাকে আমরা কি করব, আউটপুটে দেব। এখন আসলে যদি সিচুয়েশন এরকম না হতো, হতে পারে যে এই এজের সাপেক্ষে উইন্ডোটা এরকম, এজের সাপেক্ষে অবজেক্টটা হয়তো এরকম লোকেশনে ছিল যে আই বিন্দু এবং আই মাইনাস ওয়ান বিন্দু এবং আই বিন্দু দুইটাই কি এই এজের সাপেক্ষে আউটসাইডে, ঠিক আছে, ঠিক আছে, যে এজের সাপেক্ষে দুইটা বিন্দুই আউটসাইডে। তখন আমরা কি করব, তাহলে নাম কেউ অ্যাকচুয়ালি নো আউটপুট, মানে কেউ কোনো বিন্দুই বা কোনো ভার্টেক্সে আউটপুট লিস্টে অ্যাড হবে না, ঠিক আছে। তাহলে আরেকটা কেস হতে পারে কি, যে এবার সিচুয়েশনটা ওই পার্টিকুলার এজের সাপেক্ষেই সিচুয়েশন হতে পারে যে আই মাইনাস ওয়ান বিন্দুটা লেফট সাইডে, দ্যাট ইজ ইনসাইডে, আর আই বিন্দুটা কি রাইট সাইডে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বিন্দুটা ক্যালকুলেট করা লাগবে, ইন্টারসেকশন বিন্দুটা তখন লাগবে, যে একটা ভিতরে আর একটা কি বাইরে দেখা যাচ্ছে, তাহলে ইন্টারসেকশন পয়েন্টটা আমরা ক্যালকুলেট করব এবং সেই বিন্দুটা অ্যাকচুয়ালি আউটপুট লিস্টে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বিষয়, তখন আমরা ক্যালকুলেট দ্য ইন্টারসেকশন পয়েন্ট, যেখানে এজের সাথে ইন্টারসেক্ট করছে সেটা আউটপুট লিস্টে যাবে, ঠিক আছে। আর একটা সিচুয়েশন, ডান পাশে চলে আসছে, একটা সিচুয়েশন হতে পারে কি যে পিআই মাইনাস ওয়ান, দ্যাট ইজ পিআই মাইনাস ওয়ান রাইটে আছে, দ্যাট ইজ বাহিরে আছে, আর পিআই আইতম বিন্দুটা ভিতরে আছে। তখন আমরা কি আউটপুটে দিব, তাহলে তখন আউটপুটে যাবে হচ্ছে যে এই বিন্দুটা ইন্টারসেকশন পয়েন্টটা ক্যালকুলেট করব, ইন্টারসেকশন পয়েন্টটাও আউটপুট লিস্টে অ্যাড হবে, আর এই বিন্দুটাও আউটপুট লিস্টে, দুইটা আউটপুট লিস্টে অ্যাড হবে, ঠিক আছে। তাহলে এখানে সেটা দেখানো হয়েছে। তাহলে এই প্রসেসটা আমরা চালাতে থাকবো কতক্ষণ, প্রত্যেকটা এই যে ক্লিপিং উইন্ডো যেটা বলতেছি, ক্লিপিং উইন্ডোর প্রত্যেকটা এজের সাপেক্ষেই কিন্তু, ঠিক আছে। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য আইডিয়া অফ সাদারল্যান্ড-হাউসম্যান অ্যালগরিদম। একটু কি আমি যদি আবার পিছনে যাই, এখানে টেক্সটগুলো এটাই লেখা হয়েছে, টেক্সটগুলোতে এই যে চারটা কেস লেখা হয়েছে, অ্যালগরিদম প্রসেস বাই পাসিং ইচ ক্লিপড পলিগন টু দ্য নেক্সট এজ অফ দ্য উইন্ডো, যে ওই যে উইন্ডো বা ক্লিপিং উইন্ডোর প্রত্যেকটা এজের সাপেক্ষে এই একই প্রসেস আমরা চালাবো, ঠিক আছে। তাহলে একটা আউটপুট লিস্ট আমরা ফাইনালি যে আউটপুট লিস্টটা পাবো সেটা হচ্ছে আমাদের কি বলে ক্লিপড পলিগন, বা যেটা ভিজুয়াল কি বলে ডিসপ্লেতে যাবে। তাহলে আমি একটা এখানে এক্স্যাক্টলি আমি অঙ্ক করে বের করে দেখাই নাই, একটা উদাহরণ আছে, ভিজুয়াল উদাহরণ, সেটা দেখাচ্ছি। ধরো যে আমাদের সিম্পল একটা ইয়ে আছে, রেক্টেঙ্গুলার উইন্ডো, এটা হচ্ছে সেই ক্লিপিং পলিগন, আর এরকম একটা ইরেগুলার শেপ আছে, সেটা হচ্ছে কি সাবজেক্ট পলিগন, ঠিক আছে, যেটাকে আমাদের ক্লিক করা লাগবে। তাহলে এটা দেখা যাচ্ছে যে 9টা ভার্টেক্স নিয়ে গঠিত, P1 P2 P3 P4 এন্ড সো অন, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা কি বলে, এটা কোনটা করছে আমি জানি না, হ্যাঁ প্রথমে বটম এজের সাপেক্ষে করছে, ঠিক আছে, বটম এজের সাপেক্ষে আমরা ধরো যে এটাকে ক্লিক করব। তাহলে আমি যদি এদিক থেকে যাত্রা শুরু করি, এটা থেকে স্টার্ট করি P1 P2, তাহলে P1 P2 থেকে কি পাওয়া যাচ্ছে, P1 P, এটা বটম এজের সাপেক্ষে ইনসাইড কোনটা, উইন্ডোর দিক থেকে, তাহলে এটা হচ্ছে ইনসাইড, এটা ইন, আর এটা কি আউট। তাহলে P1 আছে ইনসাইডে, P2 আছে কি আউটসাইডে। তাহলে কি হচ্ছে যে ওই যে আমাদের থার্ড কেস হয়ে যাচ্ছে, যে একটা ইনসাইডে একটা আউটসাইডে, তাহলে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট বের করব এবং এইটা আউটপুট লিস্টে যাবে, ঠিক আছে। তাহলে সে এটাকে আমরা নাম কি দিতে জানি না, ধরো যে এটাকে নাম দিলাম কিউ, সে Q1, তাহলে এটা প্রথমে Q1 আউটপুটে যাবে, ঠিক আছে, প্রথমে এটা। তারপরে চেক করব কি যে এবার P2 P3 বিন্দুটা থেকে, তাহলে কারণ P1 P2 থেকে শুরু করছিলাম, তাহলে P2 এবার P2 P3, তাহলে P2 P3 যদি চেক করি, তাহলে দেখা যাবে কি যে P2 আউটসাইডে,
P3 আবার ইনসাইডে, তাহলে এক্ষেত্রে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে, সেটা হচ্ছে কি, সে ধরে নিলাম Q2, তাহলে আমাদের আউটপুট লিস্টে যাবে Q1 এর পরে Q2, সাথে এটা যেহেতু আউটসাইড থেকে ইনসাইডের সাথে P3 ও চলে যাবে, একই সাথে আউটপুট লিস্টে P3 ও চলে আসবে। তাহলে P2 P3 চেক করলাম, এবার P3 P4, তাহলে P3 P4 যদি চেক করি, এটা আগের মতন সিচুয়েশন, ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে Q3, তাহলে এখানে আসবে আমাদের Q3, ঠিক আছে। তাহলে এবার এটা চেক হয়ে গেল। P4 P5 যদি আমরা চেক করি, তাহলে দেখা যাবে যে P5 আউটসাইডে P4 আউটসাইডে P5 ইনসাইডে, ঠিক আছে। তাহলে এখন লিস্টে যাবে কি, এখানে আবার একটা হয়তো পয়েন্ট বের করলাম, ইন্টারসেকশন পয়েন্ট। সেই ইন্টারসেকশন পয়েন্ট কিন্তু আমরা আর দেখাচ্ছি না, আমরা এরকম ইকুয়েশন আগেও দেখাচ্ছি কিভাবে বের করা যায়, ওই যে কোয়েনসাদারল্যান্ডেও দেখানো হয়েছে। তুমি যে প্যারামেট্রিক ফর্মেও যদি বের করতে চাও সেটাও বের করতে পারবা, ঠিক আছে। ইটস আপ টু ইউ কিভাবে বের করবা, বেসিক আইডিয়াটা বলা হয়েছে। তাহলে এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে Q4 বিন্দু, Q4, তাহলে এটা যাবে Q4 যাবে, সাথে কি Q5 একসাথেও চলে যাবে, ঠিক আছে, কারণ যেহেতু এটা পুরোটা ইনসাইডে। তাহলে এবার গেল 4 5 চেক করছিলাম, তাহলে এবার 5 6 যদি চেক করি, 5 6 এক করলে দেখা যাবে কি দুইটাই ভিতরে, লেফটের সাথে। তো এখন বাকিগুলো সবগুলো যদি চেক করি আর কি, 5 6 চেক করলে দেখা যাবে যে P6 দুইটাই ভিতরে, ফলে P6 আউটপুটে যাবে। কিন্তু 5 6 থেকে আমরা বলছিলাম Pi-1 এবং Pi যদি দুইটাই লেফট সাইডে হয়, তাহলে I টা আউটপুটে যাবে, কারণ P5 তো অলরেডি দিয়ে দিয়েছি, এই জন্য, কারণ আমরা সিকোয়েন্সিয়ালি যেতে যাচ্ছি। তাহলে এবার P6 আউটপুটে যাবে, ঠিক আছে। P6 P7 দেখলে P7 আউটপুটে যাবে, P8 আর P7 P8 দেখলে P8 আউটপুটে যাবে, অন দ্য বেসিস অফ বটম এজ, ঠিক আছে। তাহলে এরকম করে আমাদের ফাইনাল আউটপুট লিস্টটা তৈরি হবে, এবং সেটা হচ্ছে এক লেভেল। তাহলে এখানে একটা আউটপুট দেখানো হয়েছে, এখানে আমি জানি না এখানে নাম্বারিং গুলো হয়তো অন্যভাবে করা হয়েছে আর কি, এটা নাম্বারিং করে আবার এখান থেকে Q1 করা হয়েছে। তুমি এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নাই, তুমি আমি যেভাবে লিখলাম যে আউটপুট লিস্টে কি রকমটা হবে সেটা এইভাবে দেখানোই ভালো, ঠিক আছে। যে এই ইন্টারসেকশন পয়েন্টটা যে Q1 নাম দিছি বা I1 নাম দিতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে। যে এটা দিয়ে যাত্রা শুরু হয়েছে, যে Q1, তারপরে Q2, তারপরে P3, Q3, Q4, P5, P6, এটা হচ্ছে আমাদের কি সো অন, এইভাবে এটা হচ্ছে বটম এজের সাপেক্ষে আমাদের ভার্টেক্স আউটপুট লিস্ট। এখন এই ভার্টেক্স আউটপুট লিস্টটাকে আমি হয়তো রিনেম করে নিছি আর কি, যে এটার আবার নাম দিছি Q1 Q2 এন্ড সো অন। এবার কিন্তু আমাদের ক্লিপিং পলিগন পেয়ে গেছে, এটা কিন্তু পলিগন হয়ে রয়েছে, যেমন এটা ভার্টেক্স লিস্টটা কি মিন করছে, অলওয়েজ ভার্টেক্স লিস্টটা একটা পলিগন মিন করছে। তাহলে এটা একটা নতুন পলিগন, এখন হয়তো আমরা অন্য একটা এজের সাপেক্ষে করলাম, ঠিক আছে, অন্য একটা এজ, রাইট এজ দিলাম। তাহলে রাইট এজের সাপেক্ষে যদি দেখি যে এদিক থেকে যাত্রা শুরু করে আবার Q1 থেকে, এই Q1 Q2 দুজনেই কি লেফটে আছে রাইট এজের সাপেক্ষে, ঠিক আছে, হচ্ছে না, রাইট এজের সাপেক্ষে যদি দেখি, তাহলে Q1 Q2 দুজনেই লেফটে আছে, তাহলে Q2 আউটপুটে গেল, Q2 Q3 থেকে Q3 যাবে, Q3 Q4 থেকে Q4 যাবে, পরে Q5 যাবে, Q6 ও যাবে। এবার Q6 Q7 থেকে আউটপুট যখন যাবে, এটা কিন্তু ইনসাইডে, এটা আউটসাইডে, তখন এই পয়েন্টটা আউটপুটে যাবে। আবার Q7 Q8 এই দুটার মধ্যে যখন চেক করব, দেখা যাচ্ছে দুইটাই আউটসাইডে, তখন কোনো আউটপুট লিস্টে আর অ্যাড হবে না এখনো, ঠিক আছে। তারপরে Q8 Q9 যখন দেখবো দুইটাই আউটপুটে আউটসাইডে, ফলে তখনও কেউ আউটপুট লিস্টে অ্যাড হবে না। এরপরে আমরা যখন Q9 Q10 দেখবো, তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, একটা বাইরে আর একটা কি ভিতরে, তাহলে তখন কি হবে, যে আমাদের একটা বাইরে একটা ভিতরে যেত, তাহলে এই বিন্দুটা আউটপুটে যাবে, অ্যাজ ওয়েল এজ এটাও আউটপুটে চলে যাবে একসাথে, ঠিক আছে। তারপরে Q10 Q11 যদি আমরা দেখি, তাহলে তখন Q10 Q11 দুইটাই কি আছে লেফটে, তাহলে Q11 আউটপুটে যাবে। Q11 এবং Q1 এর মধ্যে যদি যখন দেখি যে দুইটাই লেফটে, তাহলে Q1 আউটপুটে যাবে। সো দিস উইল বি দ্য অর্ডার অফ আউটপুট লিস্ট, যে আমরা Q2 আমরা যাত্রা শুরু করছি Q1 থেকে আর কি, Q2 Q3 করতে করতে Q6, তারপর একটা ইন্টারসেকশন পয়েন্ট I সে 1, এটার নাম দিলাম I1, ঠিক আছে, এটার নাম দিলাম সে I2, ঠিক আছে। তাহলে I2 যাবে I2, তারপরে যাবে Q10 এন্ড ডট ডট ডট, এইভাবে করে শেষ পর্যন্ত Q1 আউটপুটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে সেটা দেখানো হয়েছে। ধরো যে এদেরকে আবার আমি নতুন করে নাম দিয়ে নিলাম সিকোয়েন্সিয়ালি, যে এটা হচ্ছে R1 R2 R3 এন্ড সো অন, ঠিক আছে, নামগুলো চেঞ্জ করছি শুধু আর কি।
সিকোয়েন্সিয়ালি রাখার জন্য, সুবিধার জন্য। তাহলে এইবার আমরা অন্য একটা এজের সাপেক্ষে করব, সেটা আর আমি করে দেখাচ্ছি না, যে সেটা হচ্ছে বটম এবং সরি টপ এজের সাপেক্ষে। তাহলে টপ এজের সাপেক্ষে একই লজিকে আমরা অ্যাপ্লাই করব, তারপরে আমরা লেফট এজের সাপেক্ষে করব, ঠিক আছে। সো লেফট এজের সাপেক্ষে বি রিমেম্বার এটা কিন্তু ডান, এটা কিন্তু লেফট সাইড, ঠিক আছে, বা ইনসাইড। তুমি লেফট না বুঝলে এটা ইন বুঝিও, সেটা মাথায় রেখো। এটা কেন লেফট সাইড আমরা বলছিলাম যে এন্টি ক্লকওয়াইজ কিন্তু যদি আমরা মুভ করি, ঠিক আছে, অর্থাৎ তুমি এদিকে মুভ করলে তোমার এটা বাম হাতে থাকবে, এজন্য এটা কিন্তু লেফট সাইড। তুমি চোখে দেখলে যে এটা রাইট সাইড, আমার লেফট বলে কেন এই কথা, এইভাবে কনফিউজ হয় না, ঠিক আছে। এটা তখন লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড, কারণ আমরা উই আর মুভিং ইন দ্য এন্টি ক্লকওয়াইজ ডিরেকশন অন দ্যাট এজ। ওই এজে যেন আমরা এন্টি ক্লকওয়াইজ এর মতন করে হাঁটছি। সো এখন আসলে যে এই যে পয়েন্ট টু লাইন টেস্ট, যে ইনসাইড আউটসাইড আছে কিনা, ঠিক আছে, এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখি সেটাকেও আমরা দেখাতে পারি, যেটা সাইরাস বেক অ্যালগরিদমে দেখানো হয়েছিল, একই লজিক এখানেও দেখানো হইতেছে, ঠিক আছে। ধরো যে আমাদের কোন একটা এজ বা কি বলে লাইন, এটা এল ধরে নিলাম, ঠিক আছে, এটা এটা হচ্ছে এজ আর কি, না এটা দ্বারা কি লিখতেছি, ভুল বলতেছি কিনা। A very key general test to determine if a point P is inside a line L or plane L, ঠিক আছে। এটা 3D এর ক্ষেত্রে মানে যদি এটাকে কিউব, এটাকেও কিন্তু 3D তে এক্সটেন্ড করা যায়, তাহলে এই জন্য লাইন অথবা প্লেন নিয়ে ফেলতেছে আর কি। ধরো যে এটা কিউব হয়ে যদি 3D হইতো, ঠিক আছে, তাহলে কোন একটা আমরা তো পলিগন কে নিয়ে কাজ করছি, কিন্তু পলিগনের কিন্তু এজ ধরে ধরেই কাজ করছি, তাই না। তাহলে কোন একটা কি বলে আমরা টেস্ট করতে চাই যে ডিফাইন একটা প্লেন ডিফাইন করা আছে, তার প্লেনের নরমাল আছে, ঠিক আছে, আর প্লেনের উপস্থিত বা ওই লাইনের উপস্থিত একটা বিন্দু আছে কিউ, ঠিক আছে। তাহলে পি যে কোনো একটা বিন্দু আরবিটারি পয়েন্ট, সেটা কি ইনসাইড হবে না আউটসাইড হবে, যে সেটা আমরা কি করতে পারি, এই যে এদের মধ্যেকার এই যে কিউ আর পি, এদের মধ্যে যদি একটা ভেক্টর কল্পনা করি, আর যে আমাদের লম্ব ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমরা আসলে ডিসিশন পাইতে পারি, ঠিক আছে। যদি এদের ডট প্রোডাক্টের মান নেগেটিভ হয়, তার মানে আসলে পি বিন্দুটা ইনসাইড। যদি ডট প্রোডাক্টের মান কি বলে পজিটিভ হয়, তার মানে পি বিন্দুটা আউটসাইড। আর যদি ডট প্রোডাক্টের মান 0 হয়, এক্স্যাক্টলি পি বিন্দুটা ওই এজের উপরেই লাইন, ঠিক আছে, যেটাকে কাজে লাগাইছিলাম আমরা ওই যে সাইরাস বেক অ্যালগরিদমে, ঠিক আছে, ইন্টারসেকশন পয়েন্ট বের করার জন্য। তাহলে এখানে আমরা সেই লজিকটাকেই কাজে লাগাচ্ছি, যে ইনসাইড না আউটসাইড ডিসাইড করার জন্য, ঠিক আছে, যে কোন একটা বিন্দু আসলে ইনসাইডে আছে না আউটসাইডে আছে, ওই যে প্লেন বা এজ যেভাবে বলো, ধরো যেটাকে এজই বলি, তাহলে এজের তো লম্ব ভেক্টর পাইতে পারি, তাহলে এই লম্ব ভেক্টরের সাপেক্ষে এটা ভিতরে আছে কি না বাইরে আছে, এটা কেন যে ইনসাইড আউটসাইড বলতেছি, যে আমরা যে ডিসিশন নিব যে ইনসাইড থাকলে। তাহলে এই লজিকটা হচ্ছে কি, যে আমরা p মাইনাস কিউ ডট এন, অর্থাৎ এইটা এজের উপরে কোনো একটা বিন্দু কিউ নিলাম, তার সাথে p কে কল্পিত একটা ভেক্টর তৈরি করলাম, সেটা ডট প্রোডাক্ট করলে যদি তারা নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে সেটা কি ইনসাইডে আছে, ঠিক আছে। আর এখন আসলে যদি আমরা প্যারামেট্রিক ডেফিনেশন অফ লাইনের সেই এই এক্স্যাক্টলি সেম ইকুয়েশনটাই আমরা লিখছিলাম, শুধু সিম্বলটাকে এখানে ভিন্ন করা হয়েছে, পি কিউ দিয়ে লেখা হয়েছে আর কি, ঠিক আছে। যে টি এর মান আমরা লিখছিলাম যে ওইখানে একটু আগে সাইরাস বেকে এন ডট, এটাকে লিখছিলাম ই, আর এটাকে লিখছিলাম এন ডট ডি। ডি লিখছিলাম কি যে পি ওয়ান মাইনাস পি জিরো, তার সাথে ডট প্রোডাক্ট অফ এন, এটা কিন্তু বাই ভাগ, ঠিক আছে। আর এটা কি ছিল যে এন ডট ই, এন তো আছে ছোট হাতে লেখা হয়েছে, আর ই ছিল কি যে ওই এইজের উপরে লাইং একটা বিন্দু এন ইআই, ঠিক আছে, পিইআই ছিল পিইআই মাইনাস পি জিরো, একই জিনিস আমরা লিখছি, জাস্ট সিম্পলি ডিফারেন্ট নোটেশনে। তাহলে এইভাবে আমরা ইন্টারসেকশন পয়েন্টটা ক্যালকুলেট করে ফেলতে পারি, ঠিক আছে। ওই যে আমাদের যে ইন্টারসেক্ট পয়েন্ট ক্যালকুলেট করা লাগবে না, এখানে যখন বলতেছিলাম যে ইন্টারসেক্ট পয়েন্ট ক্যালকুলেট করো, ইন্টারসেক্ট পয়েন্টটা ক্যালকুলেট করবো কিভাবে, যে আমাদের যেহেতু এই পয়েন্ট এবং এই পয়েন্ট জানি, আর এই এইচটা দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এইচ যদি এইচ দেওয়া থাকে, তাহলে এইচ এর উপর লম্ব ভেক্টর জেনে যাব, তাহলে এই লম্ব ভেক্টর এটা যদি ধরি এন, ঠিক আছে, তাহলে এই ইন্টারসেকশন পয়েন্টটা আমরা পয়েন্টের টি এর মান আমরা ওই ইকুয়েশন থেকে পেয়ে যেতে পারি, ঠিক আছে। তাহলে এইখানে কি করতে হবে, যে এইটার উপস্থিত কোনো একটা বিন্দু যদি আমরা কল্পনা করে নেই, এই এইজের উপরে যে কোনো বিন্দু, ঠিক আছে, তাহলে এটা যেহেতু যদি আপরাইট হয় তাহলে তো ধরা এক্স মিন এক্স ম্যাক্স ধরা খুব সহজ, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা এই ইকুয়েশনস গুলোকে সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে, ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে যেতে পারবো। যে কিউ মাইনাস পি জিরো, ঠিক আছে, কিউটা হচ্ছে কি যে কোনো এই যে সেই যে কোনো বিন্দুটা, যে কিউ মাইনাস পি জিরো
ইনটু ডট ইনটু মানে ডট অফ n আর p1 মাইনাস p1 p0 তো দেওয়াই আছে গিভিং পয়েন্টস এই ইয়ার কি বলে সাবজেক্ট পলিগনের একটা এজের পাশাপাশি দুইটা বিন্দু, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা টি বিন্দুটা পেয়ে যাবো। আর টি বিন্দু যদি পেয়ে যাই, সেই টি এর মান যদি এই ইকুয়েশনে বসাই, তাহলে আমরা কি বলে সেই এজ পয়েন্টটা পেয়ে যাবো, যে যে ইন্টারসেকশন পয়েন্টটা, ঠিক আছে। যে ইন্টারসেকশন পয়েন্ট আই সমান হবে কি এল অফ টি ফর দিস ভ্যালু অফ টি, এই টি এর মানের জন্য যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তার ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে এইভাবে হচ্ছে আমাদের সাদারল্যান্ড হজল্যান্ড অ্যালগরিদমটা কাজ করে। আমি এখানে কি হচ্ছে যে এক্স্যাক্টলি এক্সাম্পল আকারে কিন্তু করে দেখাই নাই, যে নিউমারিক্যাল ভ্যালু আর কি, যেটা এক্সাম্পল বলতে, কিন্তু আমি কিন্তু ভিজুয়ালি বোঝাইতে চেষ্টা করছি প্রত্যেকটা প্রসেস কিভাবে কাজ করে। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি নিউমারিক্যালি চাওয়া হয়, তাহলে সেটা কিন্তু যেন করতে পারো সেই প্র্যাকটিসটা করি, ঠিক আছে। ধরো যে এরকম একটা বড় ছবিও যদি দিয়ে দিই, তুমি যদি সবগুলো নাও বের করো, পরীক্ষার কথা বলি ট্রিক্স আর কি, যে তুমি যদি দুইটা বা একটা বিন্দু বের করে দেখাও এবং প্রসেসটাকে বলো যে এইভাবে বাকিটা চলবে, তাহলেও কিন্তু আমি তোমারটাকে মেনে নিব। কিন্তু জাস্ট খালি প্রসেস বললে হবে না, যদি একটা এক্সাম্পলও কইরা না দেখো, কারণ অনেক সময় এটা বের করা হ্যাঁ বড় হয়ে যেতে পারে পরীক্ষার সময়, পরীক্ষার জন্য। তাহলে অনেকটা আমি যদি এইভাবে কেউ যদি ট্রিক করে যে না এটা করলাম কারণ আমি বুঝতেছি যে বোঝে সে, তাহলে ম্যাক্সিমাম মার্কস তাড়াতাড়ি আমরা পেয়ে যাব। ওকে, কয়টা বাজে? আমার তো আসলে শেষ করতে চাইছিলাম, শেষ তো হয় না। দেখি কয়টা বাজে, 11:27 বেজে গেছে। আচ্ছা, আমরা তারপরে আসি যে এটা নিজেরা স্টাডি করবা। ইনফ্যাক্ট এটা হচ্ছে আরেকটা আইডিয়া, ওয়েলার আথারটন অ্যালগরিদম, যেটা পলিগন ক্লিপিং এর জন্য। এটাকে অ্যাকচুয়ালি আমি ডিটেইলে পড়াইও না, এটা ডিটেইল স্টাডি হচ্ছে সেলফ স্টাডি, ঠিক আছে। সেটা একটু ক্লু বলি যে কেন এটা পড়বা। সেটা হচ্ছে কি যে আমাদের আনওয়ান্টেড ইফেক্ট তৈরি হয়, যে সাদারল্যান্ড হজল্যান্ড অ্যালগরিদম আমরা যেটা বলতেছি সেটার মধ্যে আসলে যদি এরকম ক্লিপিং সাবজেক্টটা থাকে, সাবজেক্ট পলিগনটা এরকম হয় আর রেক্ট্যাঙ্গুলার উইন্ডো হয়, দেখা যাচ্ছে যে ক্লিক করার পরে দুইটা ডিসজয়েন্ট ক্লিপিং রিজিয়ন তৈরি হয়েছে, ঠিক আছে। কিন্তু সাদারল্যান্ড হজল্যান্ড দুইটা ডিসজয়েন্ট লিস্ট আকারে দেয় না, সাদারল্যান্ড হজল্যান্ড লিস্ট দেয় একটা লিস্ট, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিক্যালি এখানে দুইটা সাবজেক্ট কি বলে আউটপুট পলিগন তৈরি হবে। তো একটা লিস্ট দেওয়ার কারণে কি হয় যে এখানে একটা বাউন্ডারি বরাবর, সেটা হয়তো ভিজুয়ালি বোঝা যায় না কিন্তু তৈরি হয়, বাউন্ডারি বরাবর একটা আনওয়ান্টেড লাইন তৈরি হয়, ঠিক আছে। যেটাকে কি বলে ওয়েলার আথারটন অ্যালগরিদম সেটা আলাদা করতে পারে আর কি, ঠিক আছে। তো এখানে আমি একটু ভিজুয়ালি ইয়া করি। ধরো যে এখানে আইডিয়াটা বলি, এই টেক্সটটা না বলে, তাহলে এটা শেষ করে দিতে পারবো। তাহলে এখানে হচ্ছে কি, ধরো যে এটা হচ্ছে তোমার সাবজেক্ট পলিগন আর এটা হচ্ছে তোমার ক্লিপিং পলিগন। তাহলে এখানে বেসিক আইডিয়াটা দুই ভাবেই হতে পারে। তো এখানে যে অ্যালগরিদমটা দিচ্ছি সেটাকে আগে বলি, যে আমরা সাবজেক্ট পলিগনের কোন একটা পয়েন্ট থেকে আমরা এবার ক্লকওয়াইজ মুভ করতে থাকবো, ক্লকওয়াইজ তার এজ ধরে অ্যাজ ইফ মানে ট্রাভার্স করতেছি, হাঁটতেছি, ঠিক আছে। তাহলে আমরা যদি যে হাঁটতেছি আমরা যদি যেখানে একটা ইন্টারসেকশন পয়েন্ট পাই ক্লিপিং এজের সাথে, তাহলে যে বাইরে থেকে ভিতরে যাচ্ছি, তাহলে আমরা হাঁটা কন্টিনিউ করব, আমাদের ক্লিপিং সাবজেক্ট পলিগনের এজ ধরেই হাঁটতে থাকবো, ঠিক আছে। আর যদি দুইটা বিন্দু ওই ভিতরে থাকে তাহলেও আমরা সাবজেক্ট পলিগনের হাত ধরে হাঁটতে থাকবো। এরপরে এখান থেকে দেখা গেল যে আমরা হাঁটতে হাঁটতে এই প্রান্তে এসে বসলাম এবং এখানে আমি কি করতেছি যে ভিতর থেকে বাইরে বেরিয়ে যাওয়ার অবস্থা তৈরি হচ্ছে। তাহলে এই মুমেন্টে আমি আর ক্লিপিং সাবজেক্ট পলিগনের পাত ধরে না হেঁটে আমি হাঁটা শুরু করব হচ্ছে ক্লিপিং পলিগনের পাত ধরে ক্লকওয়াইজ ডিরেকশনে, ঠিক আছে। তাহলেই তখন সে দেখা যাচ্ছে যে এখানে একটা লুপ অবস্থা তৈরি হবে এবং এইটাকে সে আউটপুটে দিবে যতক্ষণ না পর্যন্ত আবার এই বিন্দুতে গিয়ে পৌঁছায়। তাহলে এইভাবে আউটপুট দেওয়ার পরে আমার তো সাবজেক্ট পলিগন পুরোটা ট্রাভার্স করা শেষ হয় নাই, ঠিক আছে। তাহলে আমি যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে আবার হাঁটা শুরু করব। তাহলে যতক্ষণ না আমি যদি এটা বাইরে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি সাবজেক্ট পলিগনের এজ ধরেই হাঁটবো। আমি দেখা যাচ্ছে যে এখান থেকে আবার যখন যাচ্ছি এখানে এসে দেখলাম কি যে বাহির থেকে ভিতরে ঢোকা শুরু করছি, তাহলে এই ইন্টারসেকশন পয়েন্টটা বের করব এবং সেটাকে আউটপুটে দিব। এরপরে যতক্ষণ পর্যন্ত ভিতরে আসি ততক্ষণ পর্যন্ত যে বিন্দুগুলো পাবো সেগুলো আউটপুটে দিব। যখনই আবার ভিতর থেকে বাইরে বেরোনোর অবস্থা তৈরি হবে তখনই আমি সেই ইন্টারসেকশন পয়েন্টটা ক্যালকুলেট করে আমি রাইটে যাওয়া শুরু করব, ঠিক আছে। ক্লিপিং পলিগনের এজ ধরে রাইটে যাওয়া শুরু করব। তাহলে একটা আমরা এটা সুইচ করতেছি, একবার সাবজেক্ট পলিগনের এজ ধরে হাঁটবো বা ট্রাভার্স করব, আরেকবার ক্লিপিং পলিগনের কি বলে এজ ধরে ট্রাভার্স করব। এটা হচ্ছে বেসিক আইডিয়া আর কি দুইটা ইয়ার মধ্যে।
হ্যাঁ, এখন এটা ক্লকওয়াইজ ডিরেকশনে দিয়েও শুরু করা যেত, এন্টি ক্লকওয়াইজ দিয়েও শুরু করা যেত, কিন্তু এটা এখানে যে এক্সাম্পলটা দেখানো হয়েছে এটা ক্লকওয়াইজ দিয়ে করা হয়েছে, সো তুমি অলওয়েজ ক্লকওয়াইজে মুভ করতে থাকবে আর কি, এটা হচ্ছে কথা। তাহলে যেখানে আমরা শেষ করে ক্লিপিং কি বলে এজ ধরে হাঁটা শুরু করছিলাম, ক্লিপিং এজ ধরে হাঁটা শেষ হবে কখন, যখন আমরা একটা আবার তার স্টার্টিং পয়েন্টে পৌঁছে যাবো আর কি, কোন একটা পয়েন্ট যেটা অলরেডি আউটপুট লিস্টে দেওয়া হয়েছে সেখানে পৌঁছে যাবো। সেখানে দেওয়ার পরে একটা আউটপুট লিস্ট দিয়ে দিব, এরপরে আবার আমরা কিন্তু রিজিউম করব, হাঁটা শেষ হয় নাই যতক্ষণ না আমাদের সবগুলো কি বলে সাবজেক্ট পলিগনের এজ ধরে পুরো পাথটা ট্রাভার্স করা হয়েছে। তাহলে এখানে এসে দেখা যাচ্ছে যে এটা থেকে আমরা আবার রিজিউম করব এখান থেকে, তাহলে আবার রিজিউম করব, দেখা যাবে যে এখানে এসে পাইতেছি এটা আউটসাইডে টোটালি, তাহলে এটা আউটপুট লিস্টে যাবে না। আবার এখান থেকে আমরা এখানে আসবো, দেখা যাচ্ছে যে এটাও পুরাটা বাহিরে, তাহলে এটাও আউটপুটে যাবে না, এবং এখানে এসে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে যাত্রা শুরু করছিলাম, তাহলে সেটাও আমরা থেমে যাব। তাহলে এইটা হচ্ছে জেনারেল প্রসেস। এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য কিভাবে ট্রাভার্স করব, কিভাবে ইন্টারসেকশন করব, এই ডিটেলস গুলো হয়তো আমরা বলছি না, কিন্তু বেসিক আইডিয়াটা এইভাবে কাজ করে, এটা হচ্ছে আমরা দেখাইতে চাইলাম। তো আমি আর সময় নিচ্ছি না, আমার আসলে মিটিং শুরু হয়ে গেছে, আমি প্রশ্নও নিচ্ছি না, সবাই ভালো থাকো, ধন্যবাদ। কোথায় আমার স্টপ শেয়ার?